শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। দেখেন, আজকে ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমি আসলে মানে হাঁপায় আসছি, দৌড়ায় আসছি, যে ক্লাস 8টাও আমি ধরতে পারবো কিনা। ফ্রেশ পর্যন্ত হয় নাই, ক্লাসে বসে গেছি। যাক, দেখেন, আজকে আমরা রেশিও প্রপোর্শন করব। আমরা মোটামুটি লাস্ট যে 4টা অধ্যায় করছি, সেই 4টা অধ্যায়ে আমরা রেশিও প্রপোর্শনের বিশাল একটা প্রভাব দেখতে পাচ্ছি, যে পাটিগণিতে রেশিও প্রপোর্শনের খুব ভালো একটা জায়গা আছে। ঠিক আছে। সো এই অধ্যায়টা আপনার মানে বিশেষ কোনো কিছু না, বাট মানে আগে যেভাবে করে আসছি, যেভাবে সমাধান করছি, ঠিক সেমভাবে সমাধান করব, এবং বিষয়গুলো আরও অনেক মানে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। হ্যাঁ, তো আসেন শুরু করে দেই। 1 নম্বর প্রশ্ন দেখেন, আজকে মোটামুটি 25টার মতো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 2:3। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 100, এবং এই দুইটা সংখ্যার সমষ্টি বলতেছে যে 100। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে, এটা জিজ্ঞাসা করছে। দেখেন, কনভেনশনাল অ্যাপ্রোচে আমরা কি করতাম এইটা আগে দেখি, তারপরে আমরা দেখবো যে 1 সেকেন্ডে কিভাবে মানে মুখে মুখে কিভাবে বের করতে পারবেন 10 সেকেন্ডে। এখানে বলা হচ্ছে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। সো আমরা ধরে নিতাম না যে একটা সংখ্যা হচ্ছে আমার 2x, আর একটা সংখ্যা হচ্ছে আমার 3x। এই দুইটা সংখ্যা ধরে নিতাম। নেয়ার পরে এই দুইটা সংখ্যা যোগ করলে যেহেতু 100 পাওয়া যাবে, আমরা কি করতাম, এই দুইটা যোগ করতাম। যোগ করে আমরা কত পাইতাম, 100 পাইতাম। তাহলে 3 আর 2 যোগ করলে কত পাওয়া যাবে, আপনি বলবেন যে 5x পাওয়া যাবে। তার মানে 5x সমান সমান যদি 100 হয়, তাহলে আমরা বলতাম যে x সমান সমান কত, আপনি বলতেন যে এক্স সমান সমান হচ্ছে 20। আমাকে এখন জিজ্ঞাসা করছে যে এই দুইটা সংখ্যার পার্থক্য কত। সো আপনি তো ধরেই নিছেন যে একটা সংখ্যা হচ্ছে আপনার 3x, আর একটা সংখ্যা হচ্ছে আমার 2x, তাই না? তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে, আপনি বলবেন যে 3x থেকে যদি 2x-কে আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পার্থক্য কত পেয়ে যাব, x পাবো। সো এখানে তো আমরা x এর ভ্যালুটাই বের করছি, যে এই যে দুইটা সংখ্যার পার্থক্য x, এই x এর মানটাই কত আমার, এই যে 20। ঠিক আছে। আমরা এইভাবে সলভ করি সাধারণত, বাট আমরা এগুলো এইভাবে এক্স না ধরেও সলভ করতে পারি। যদি আপনি বিষয়টা এইভাবে চিন্তা করেন যে ভাই, এখানে দুইটা সংখ্যার কথা বলা হচ্ছে, তো দুইটা সংখ্যা কি কি আমাদের জানার দরকার নাই। ঠিক আছে, আমাদের এটা জানার দরকার নেই যে দুইটা সংখ্যা কি কি, কিন্তু এই দুইটা সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সো আমরা ধরেই নিব, এর এখানে যেরকম ধরে নিছি যে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, সো আমরা ওইভাবে এই অনুপাতগুলোকে সংখ্যা মানব। যে আমরা ধরেই নিব যে এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তো 2 3 যোগ করলে কত পাওয়া যাবে, 5 পাওয়া যাবে। সো আমাদের প্রশ্নে যে এটা 5 পাওয়া যাচ্ছে যোগ করলে, প্রশ্নে বলা হচ্ছে যে এই দুইটা সংখ্যা যোগ করলে 100 পাওয়া যাবে। তাহলে আমি বলতেই পারি যে এই 5 সমান সমান কত, 100।
আমাকে বলতেছে যে এই দুইটা সংখ্যার পার্থক্য কত, তাহলে 3 আর 2 এদের পার্থক্য কত, 1। তাহলে এই 1 সমান সমান কত, এটা বের করলে উত্তর বের হয়ে যাবে। তাহলে 100কে জাস্ট আমরা 5 দিয়ে ভাগ করে দিলেই উত্তর পেয়ে যাবো 20। তার মানে এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে, 20 হবে। ঠিক আছে, এক্স না ধরেও করতে পারবেন, শুধু এটা না, এর চেয়েও কঠিন কঠিন ম্যাথ এক্স ছাড়াই করা যাবে। পরেরটাতে চলে যান 2 নম্বর। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:4। এখানে আবার বলতেছে যে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 অ্যান্ড দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 420, এবং এই দুইটা সংখ্যার যোগফল কত, 420। হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার, তাহলে বড় সংখ্যাটা কত। তাহলে আগেরটার মতোই যে ভাই এই যে দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 7 পাবো। আমাদের এখানে যোগফল যেটা 7, প্রশ্নে বলতেছে যে যোগফল কত হবে, 420 হবে। তাহলে 7 সমান সমান 420 হইলে 1 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 1 সমান সমান 60 হবে। জিজ্ঞাসা করছে যে বড় সংখ্যা কত, 3 এবং 4-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 4। তাহলে এই 4 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 4 গুণন 60 ইজ ইকুয়াল টু 240 হয়ে যাবে। 240 হবে উত্তর। পরেরটাতে চলে যান 3 নম্বর। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 5:4। দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:4 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 10, এবং এই দুইটা সংখ্যার পার্থক্য কত, 10। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে বড় সংখ্যাটা কত। তাহলে 5 এবং 4 এই দুইটা সংখ্যার পার্থক্য কত, আপনি বলবেন যে 1। আমাদের এখানে পার্থক্য যেটা 1, প্রশ্নে পার্থক্য কত, 10। তাহলে 1 সমান সমান 10 হইলে জিজ্ঞাসা করছে যে বড় সংখ্যাটা কত। 4 এবং 5-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5। তাহলে এই 5 সমান সমান কত হবে, এই যে 5 10 50 হয়ে যাবে। পরেরটাতে চলে যান। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 3:7। বলতেছে যে একটা স্কুলে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত, 3:7। ইফ দেয়ার আর 150 বয়েজ, বলতেছে যে যদি সেখানে 150 জন বয়েজ অ্যান্ড গার্লস, 150 জন যদি বালক বালিকা থাকে, হাউ মেনি বয়েজ আর দেয়ার, তাহলে সেখানে বালকের সংখ্যা কত। আমাকে বলতেছে প্রশ্নে যে বয়েজ এবং গার্লস এদের টোটাল সংখ্যা কত, 150। এখানে বয়েজ এবং গার্লসের যে অনুপাত দেওয়া আছে 3:7, এদের যোগফল কত হবে, এদের যোগফল কত, আপনি বলবেন যে 10। তার মানে বয়েজ এবং গার্লসের যোগফল যদি 10 হয়, প্রশ্নে এই 10-এর মানটাই কত বলতেছে, 150 বলতেছে। তাহলে 1 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 15 হবে। জিজ্ঞাসা করছে যে বয়েজের সংখ্যা কত, বয়েজ হচ্ছে এই 3 জন। তাহলে এই 3 সমান সমান কত, 3 15 45। এই 45 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 5 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে এ সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি ডি ইন দ্য প্রপোর্শন অফ 5:4:3। ইফ সি গেটস টাকা 1000 মোর দেন ডি, হোয়াট ইজ বির শেয়ার। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা
এ বি সি ডি এই 4 জনের মধ্যে 5:2:4:3 বন্টন করা হলো এবং বলা হচ্ছে যে সি যদি ডির চেয়ে 1,000 টাকা বেশি পায়, সি যদি ডির চেয়ে 1,000 টাকা বেশি পায়, হোয়াট ইজ বিস শেয়ার, তাহলে বি কত টাকা পাবে? কথাটা বুঝছেন? এখানে বলা হচ্ছে যে সি গেটস টাকা 1,000 মোর দেন ডি, সি ডির চেয়ে 1,000 টাকা বেশি পাবে, তাহলে বি কত টাকা পাবে? আপনি যদি এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে এখানে সি পাচ্ছে কত টাকা? 4 টাকা। ডি পাচ্ছে কত টাকা? 3 টাকা। তাহলে এখানে সি ডির চেয়ে কত টাকা বেশি পাইছে? আপনি বলবেন যে সি পায় 4, ডি পায় 3, তাহলে সি ডির চেয়ে টাকা কত বেশি পাচ্ছে? 1 টাকা বেশি পাচ্ছে। সো আমাদের অনুপাতে যেখানে 1 টাকা বেশি, আমাদের অনুপাতে যেখানে 1 টাকা বেশি, প্রশ্নে বলতেছে কত টাকা বেশি পাবে? 1,000 বেশি পাবে। তাহলে এই 1 সমান সমান যদি 1,000 হয়, জিজ্ঞাসা করছে যে বি কত টাকা পাবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি পাই 2 টাকা। তাহলে এই 2 এর মানটা কত হয়ে যাবে? এই যে 2,000 টাকা হয়ে যাবে। 2,000 টাকা। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। দেখেন 6 কি বলতেছে যে এ জার কন্টেইনস হোয়াইট, রেড অ্যান্ড গ্রিন মার্বেলস in the ratio 2:3:5. 6 more green marbles are added to the jars and then the ratio becomes 2:3:7. এখানে হাউ হবে যে হাউ মেনি হোয়াইট মার্বেলস আর দেয়ার ইন দ্য জার। বলতেছে যে একটা পাত্রের মধ্যে সাদা, লাল এবং সবুজ রঙের মার্বেল আছে কি অনুপাতে? 2:3:5। তো বলতেছে যে 6টা সবুজ মার্বেল যদি আরো যোগ করে দেওয়া হয়, যতগুলা সবুজ মার্বেল আছে তার সাথে যদি আরো 6টা যোগ করে দেওয়া হয়, তাহলে ওই পাত্রে সাদা, লাল এবং সবুজ মার্বেলের সংখ্যার অনুপাত কত হবে? 2:3:7 হবে। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি হোয়াইট মার্বেলস আর দেয়ার ইন দ্য জার, তাহলে ওই পাত্রের মধ্যে সাদা মার্বেলের সংখ্যা কত ছিল? দেখেন প্রশ্নে আপনাকে 3টা রাশি দেয়া থাক বা 4টা রাশি দেয়া থাক, আপনাকে যে কোনো 2টা অনুপাতিক রাশি নিয়ে হিসাব করতে হবে। যেমন এই প্রশ্নে 3টা করে রাশি দেওয়া আছে, 3টা নিয়ে হিসাব করার আমার দরকার নাই, আমি যে কোনো 2টা নিয়ে হিসাব করলে আমার উত্তর বের হয়ে যাবে, কারণ 3টা রাশি নিয়ে আপনি কখনো হিসাব করতে পারবেন না। ঠিক আছে? সো এখানে আমাকে যেহেতু বের করতে হবে যে সাদা মার্বেলের সংখ্যা কত, তাহলে আমি ধরেই নিচ্ছি একদম শুরুতে সাদা মার্বেলের সংখ্যা ছিল কত? 2x সংখ্যক। এবং সবুজ মার্বেলের সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি যে সবুজ মার্বেলের সংখ্যা হচ্ছে 5x সংখ্যক। এরপরে বলতেছে যে 6টা সবুজ মার্বেল আমি আরো যোগ করব। তাহলে এই 5x এর সাথে যদি আমি আরো 6টা সবুজ মার্বেল যোগ করে দেই, তাহলে সাদা এবং সবুজ মার্বেলের সংখ্যার অনুপাত কত হয়ে যাবে? এই যে সাদা মার্বেল হয়ে যাবে 2টা, সবুজ মার্বেল হয়ে যাবে কয়টা? 7টা। ঠিক আছে? এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 7×2=14x ইজ ইকুয়াল টু 5×10x প্লাস 12। 14 থেকে 10 বাদ দিলে 4x ইজ ইকুয়াল টু 12। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 3। জিজ্ঞাসা করছে যে একদম শুরুতে সাদা মার্বেলের সংখ্যা কত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে সাদা মার্বেলের সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম 2x। তো x এর মান যেহেতু 3, তার মানে 2 আর 3 গুণ করলে এই যে 6 পাওয়া যাবে। তার মানে সাদা মার্বেলের সংখ্যা কয়টা? 6টা। দেখেন এগুলা এক্স ছাড়াও করা যাবে, এক্স ধরেও করা যাবে, দুইটাই সহজ। ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন আপনি এক্স ধরবেন না, না ধরতে পারেন, নো প্রবলেম, আপনি এইভাবে করতে পারেন যে ভাই এখানে
এই যে হোয়াইট এবং গ্রিন, এই দুইটার ইনিশিয়াল রেশিও কত ছিল? আপনি বলবেন যে হোয়াইট ছিল দুইটা আর রেড ছিল কয়টা, সরি গ্রিন ছিল কয়টা, পাঁচটা। তারপরে হোয়াইট হয়েছে কয়টা, দুইটা। গ্রিন হয়েছে কয়টা, সাতটা। তাহলে এখানে গ্রিন কতগুলা বেড়ে গেছে? আপনি বলবেন যে একদম শুরুতে ছিল পাঁচটা, পরবর্তীতে হয়েছে সাতটা, তাহলে এখানে কয়টা বাড়লো, দুইটা বাড়লো। সো আপনি বলবেন যে এখানে গ্রিন যদি দুইটা বাড়ছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে গ্রিন বাড়বে কয়টা, ছয়টা, তাহলে এই 2 সমান সমান 6, অর্থাৎ আমাদের বোর্ডে যেটা 2 বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নে সেটা 6 বৃদ্ধি পাচ্ছে। তো 2 সমান সমান 6 হলে 1 সমান সমান 3। জিজ্ঞাসা করছে যে হোয়াইট মার্বেলের সংখ্যা কত, সো হোয়াইট হচ্ছে দুইটা, তাহলে 2 সমান সমান কত হবে, 3 2 যার 6 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন 7 নম্বর প্রশ্নটা আইবিএর এমবিএতে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই বাই 13, এক্স ওয়াই এর চেয়ে 13 বড়, অ্যান্ড জেড ইজ লেস দেন বাই 7, জেড ওয়াই এর চেয়ে 7 ছোট। ইফ দ্য রেশিও অফ এক্স ইজ টু জেড ইজ 9:5, এক্স এবং জেডের অনুপাত যদি 9:5 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? তাহলে জেডের ভ্যালুটা কত হবে এটা বের করে। জেডের ভ্যালুটা কত হবে এটা আমাকে বের করতে হবে। দেখেন আমি যদি এই প্রশ্নের অপশনগুলো নিয়ে কথা বলি, আমি দেখাচ্ছি প্রসেস। অপশন এতে ছিল 12, অপশন বিতে ছিল 17, অপশন সিতে ছিল 25, অপশন ডিতে ছিল হচ্ছে 32, আর অপশন ইতে ছিল নান অফ দিস। প্রশ্নে আমাকে শুধু জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, এটা হচ্ছে 5 সেকেন্ডের একটা ম্যাথ, ঠিক আছে। জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, জেটের ভ্যালু কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেটের মান কত দেয়া আছে, 5 দেয়া আছে। তার মানে অ্যাকচুয়াল জেটের যেই ভ্যালুটা হবে, অ্যাকচুয়াল যেই ভ্যালু, সেই ভ্যালুটাকে অবশ্যই আমরা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। এখানে জেড একটা সংখ্যা ছিল, যেই সংখ্যাটাকে ছোট করে এরা 5 বলছে। তার মানে জেটের যেই অ্যাকচুয়াল ভ্যালু, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা অবশ্যই অবশ্যই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন অপশনের যেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো সেটাই উত্তর হবে। দেখেন অপশন এতে দেওয়া আছে 12, 12কে 5 দিয়ে ভাগ করতে পারি না, এ বাদ। 17কে 5 দিয়ে ভাগ করতে পারি না, বি বাদ। 32কে 5 দিয়ে ভাগ করতে পারি না, ডি বাদ। 25কে 5 দিয়ে ভাগ করতে পারি, চোখ বন্ধ করে অপশন সি উত্তর হবে। এখন যদি আপনি বলেন যে 5 দ্বারা যদি দুইটা সংখ্যা ভাগ করা যায়, এমন থাকবে না। আইবিএ যখন দেয় নাই, বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এটা দিবে না, ঠিক আছে। তো ধরলাম যে দিল, আমি ধরেই নিচ্ছি যে ধরে নেন যে এখানে আরো একটা সংখ্যা আছে, ধরে নেন যে 30। এখন আপনি বলতে পারেন যে এখন উত্তর বের করেন। 30 যদি 30ও তো হতে পারে, কারণ 5 দিয়ে তো 25কেও ভাগ করা যায়, 30কেও ভাগ করা যায়। এখন কোনটা উত্তর হবে? আমি বলবো তখন সমাধান করতে হবে। সমাধানও খুব ইজি। এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই এর চেয়ে কত বড়, এই যে 13 বড়। আবার ওয়াই আবার জেড এর চেয়ে, দেখেন জেড ইজ লেস দেন ওয়াই, তার মানে জেড ওয়াই এর চেয়ে কত ছোট হবে, এই যে 7 ছোট হবে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে এদেরকে যোগ করে দিব, এদেরকে যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে খেয়াল করে দেখেন। এদেরকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা কত পেয়ে যাব, যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না, সমান সমান কত হবে, 13 সাথে 20, ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স আর জেড দুইটা বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 20 হচ্ছে না, 20। এখন খেয়াল করে দেখেন, এখানে এক্স আর জেড এর পার্থক্য কত দেখা যাচ্ছে, 20 দেখা যাচ্ছে। এখানে এক্স আর জেড এর অনুপাত কত বলছে, 9:5 বলছিল, যে এক্স অনুপাত জেড কত, 9:5। তাহলে এই এক্স আর জেড এর পার্থক্য এখানে আমরা সলভ করে দেখতে পাচ্ছি 20। তাহলে এখানে এক্স আর জেড এর পার্থক্য কত? আপনি বলবেন যে এক্স আর জেড এর পার্থক্য হচ্ছে 4। তাহলে এক্স আর জেড এর পার্থক্য যেখানে 4, আর এখানে কত আমাদের 20, তাহলে 4 সমান সমানই 20, তাহলে 1 সমান সমান কত হবে,
5 হবে। তো 1 সমান সমান যদি 5 হয়, জিজ্ঞাসা করছে জেটের ভ্যালু কত, তার মানে এই 5 সমান সমান কত, তাহলে 5 সমান সমান কত হবে, এই যে 5 5 25 হবে। ঠিক আছে, 5 5 25 হবে। ভাই ওসব সম্ভাবনা বাদ, ওইগুলো এত কঠিন জিনিস দেয় না, ঠিক আছে। বা হ্যাঁ হইতেও পারে, সম্ভাবনাও থাকতে পারে, কিন্তু আইবি এর মতো প্রতিষ্ঠান যখন একই প্রশ্ন 2বার রিপিট করবে, তখন ধরে নেন যে এই প্রশ্নই বেসরকারি ব্যাংকে এইভাবে আসবে, সরকারি ব্যাংকে যদি কখনো রিপিট করে আইবি এর প্রশ্ন থেকে, এইভাবে রিপিট করবে, চেঞ্জই করবে না। ঠিক আছে, এইটা আইবি এর এমবিএ এর অ্যাডমিশন টেস্টে 2012 সালে আসছে, এরপরের যে ম্যাথটা করবো ওইটা 2011 সালে আসছে, একই জিনিস, চেঞ্জ করে নাই, চেঞ্জ করবে না। ঠিক আছে, চেঞ্জ করবে না। আইবি আপনার সঙ্গে সবচেয়ে বেশি গেম খেলবে হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে, এগুলা নিয়ে আইবি খুব একটা গেম খেলে না। ট্র্যাপ দিবে নাম্বার সিস্টেমে, 5টা ম্যাথ দিবে, এমন ট্র্যাপে ফেলাবে 5টাতেই অবস্থা খারাপ হয়ে যাবে। পরেরটাতে আসেন 8 নাম্বার। দেখেন সেম ম্যাথ, সেম জিনিসই, শুধুমাত্র সংখ্যা বড় করে দিয়ে দিছে। এবং এখানে দেখেন, এখানে অপশনগুলো কীরকম ছিল, এই যে 12,000 ছিল, অপশন বিতে ছিল 15,000, অপশন সিতে ছিল 20,000, অপশন ডিতে ছিল 27,000, অপশন ইতে ছিল নান অফ দিস। ঠিক আছে, সেম জিনিসই জিজ্ঞাসা করছে যে দ্য স্যালারি অফ এক্স ইজ 7,000 মোর দেন দ্যাট অফ ওয়াই। বলতেছে যে এক্স এর স্যালারি ওয়াই এর স্যালারির চেয়ে 7,000 বেশি। দ্য স্যালারি অফ ওয়াই ইজ টাকা 5,000 মোর দেন দ্যাট অফ জেড, এবং ওয়াই এর স্যালারিটা জেটের স্যালারির চেয়ে কত বেশি, এই যে 5,000 টাকা বেশি। ইফ দ্য রেশিও অফ এক্স এর স্যালারি টু জেড স্যালারি ইজ 9:5, এক্স এবং জেটের স্যালারির অনুপাত হচ্ছে 9:5, হোয়াট ইজ দ্য স্যালারি অফ এক্স, তাহলে এক্স এর স্যালারি কত। তো এখানে আমরা এক্স এর স্যালারি দেখতে পাচ্ছি কত, 9, তার মানে অপশনের যেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে পারবো সেটাই উত্তর। 12,000কে পারি না, 15,000কে পারি না, 20,000কে পারি না, 27,000কে পারি, অপশন ডি উত্তর। ঠিক আছে, একই জিনিস, একটা 2012, একটা 2011, চেঞ্জ করলে এখানেই করতো, করে নাই যখন, ভবিষ্যতে কেউ রিপিট করলে জীবনেও চেঞ্জ করবে না। ঠিক আছে, কারণ যাদের পরীক্ষা নিচ্ছে এখন যারা, বা পরবর্তীতে যাদের নেওয়ার কথা হচ্ছে, আপনি ম্যাথে এমনিতে 20টার মধ্যে 15টা 16টা 17টা ঠিক করতে পারবেন, এমন অনেক ছেলেবেলা আছে 20টাই ঠিক করবে। ঠিক আছে, এই কি ম্যাথের মার্কসটা একটু বাড়তে পারে, তাছাড়া আর কিছুই হবে না, ম্যাথের কোয়ালিটি আরও লো হবে। আপনি যদি চান এটা ওই যে আগের মতো করে সমাধান করতে পারেন, যে এই দুটা যোগ করে দিবেন, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কত, 7×5 হচ্ছে আপনার 12,000 টাকা। এখানে ওয়াই আর ওয়াই কেটে দিবেন, এক্স আর জেডের পার্থক্য যদি 12,000 হচ্ছে এখানে, আর এখানে এক্স আর জেডের পার্থক্য কত, 4। তো 4 পার্ট যদি আপনার এই যে 12,000 হয়, তাহলে 1 পার্ট হবে কত, 3,000। জিজ্ঞাসা করছে এক্স কত, এক্স হচ্ছে 9, 3 নং কত, এই যে 27,000। পরেরটাতে চলে যান 9 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স গ্রেটার দেন 100 সাচ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু 300। বলতেছে যে এ আর বি দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলোর মান 100-র চেয়ে বড়, অর্থাৎ এর ভ্যালুটাও 100-র চেয়ে বড় হবে এবং বির ভ্যালুটাও 100-র চেয়ে বড় হবে, এবং এ আর বি যোগ করলে আমরা 300-র মতো পাবো। তো জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য এক্সাক্ট রেশিও অফ এ টু বি, তাহলে নিচের কোনটা এ এবং বি এই দুইটা সংখ্যার অনুপাত হইতে পারে, নিচের কোনটা এ এবং বি এই দুইটা সংখ্যার অনুপাত হইতে পারে। আপনি বলতে পারেন যে অপশন এ হইতে পারে, কারণ এই যে এ আর বির যোগফল এখানে কত দেয়া আছে, 300, আর এখানে এ আর বির অনুপাত কত, 9:1, তার মানে 9 যোগ 1 সমান সমান হচ্ছে 10। এই 10 সমান সমান যদি 300 হয়, তাহলে 1 সমান সমান কত, 30, আর এই 9 সমান সমান কত হয়ে যাবে, আপনি বলবেন যে 270।
তাহলে বলবেন যে তো ভাইয়া তাহলে তো উত্তর হচ্ছে না, কারণ এ আর বি দুইটার মানই 100-র চেয়ে বড় হবে, কিন্তু এখানে একটার মান বের হচ্ছে 30 আর একটার মান বের হচ্ছে 270, তার মানে অপশন এ বাদ। 5 আর 2 এটা দেখা মাত্রই বাদ দিতে পারি, কারণ 5 আর 2 এর যোগফল 7, এই 7 দিয়ে কখনোই 300-কে ভাগ করতে পারবো না, সো এই কারণে অপশন বি কে বাদ দিতে পারি। 5 আর 3 8, 8 দিয়েও সেম, 8 দিয়ে কি আমরা 300-কে ভাগ করতে পারবো? না, 300-কে ভাগ করতে পারবো না। 5 আর 3 8, 8 দিয়ে আমরা 300-কে ভাগ করতে পারবো না, অপশন সিও বাদ চলে যাবে। তার মানে অপশন ডি উত্তর। যে এখানে এ আর বির অনুপাত দেওয়া আছে কত, এ আর বির অনুপাত হচ্ছে 3:2, তাহলে এই দুইটা যোগ করলে কত পাবো? 5 পাবো। প্রশ্নে বলতেছে যে যোগ করলে 300 পাওয়া যাবে, তাহলে 1 সমান সমান কত? 60। তাহলে এই যে 3 সমান সমান কত? 180 হবে একটা, আর একটা কত হবে? 60 দুগুণ 120 হবে। তার মানে এ আর বি এই দুইটা সংখ্যার সঠিক অনুপাত কত? 3:2। 10 নম্বরে চলে যান। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে দ্য স্যালারিজ অফ এ বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও অফ 1:2:3। The salary of B and C together is rupees 6,000. By what percent is the salary of C more than that of A? বলতেছে যে এ বি সি এই তিনজনের স্যালারির অনুপাত কত? 1:2:3। বলতেছে যে বি এবং সি এই দুইজনের একত্রে বেতন যদি 6,000 টাকা হয়, তাহলে সির বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? সির বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি হবে? আপনি বলবেন যে ভাইয়া বি এবং সি দুইজনের একত্রে বেতন যদি 6,000 হয়, তাহলে সি এবং বি যে অনুপাতটা দেওয়া আছে এখানে দুইজনের একত্রে বেতন কত? 2 আর 3 5, তাহলে 5 সমান সমান যদি আমরা 6,000 লিখতে পারি, 1 সমান সমান লিখতে পারবো কত? 1200। তাহলে এই যে এর বেতন হচ্ছে 1, 1 এর মান হচ্ছে 1200, এটা হচ্ছে এর বেতন। তো সির বেতনটা কত হবে? সির বেতন হচ্ছে 3, তাহলে 3 সমান সমান কত? 3×12 = 3600। তাহলে আপনি বলবেন যে ভাইয়া সির বেতনটা এর বেতনের চেয়ে তাহলে কত বেশি হচ্ছে? আপনি বলবেন যে 2400 টাকা বেশি হচ্ছে। তো এই যে 2400 টাকা বেশি হচ্ছে, এইটা এর বেতন, অর্থাৎ এই যে 1200-র সাপেক্ষে কত পার্সেন্ট বেশি, এইটা জিজ্ঞাসা করছে। তো 1200 এটার ভিতরে দুইবার যাবে, 2 আর 100 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে সির বেতন এর বেতনের চেয়ে 200% বেশি হবে। সো 200% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 3:2। বলতেছে যে একটা স্কুলের বালক এবং বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 25% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স। বলতেছে যে যদি বালকদের 20% এবং বালিকাদের 25% স্কলারশিপ হোল্ডার হয়, হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর নট স্কলারশিপ হোল্ডার্স? তাহলে কত শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ হোল্ডার নয়? শেষ লাইনে বলা হচ্ছে যে সি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, অর্থাৎ সি এর চেয়ে কত পার্সেন্ট বেশি বেতন পাবে। এখানে আমরা হিসাব করে দেখলাম যে এ বেতন পায় 1,200 টাকা, সি বেতন পায় 3,600 টাকা।
তাহলে সি এর চেয়ে কত টাকা বেশি বেতন পাচ্ছে? এই যে ৩,৬০০ বিয়োগ হচ্ছে ১,২০০, এই দুইটা বিয়োগ করলে আমরা দেখতে পারি যে ২,৪০০ টাকা বেতন বেশি পাই সি এর চেয়ে। প্রশ্নে জিজ্ঞাসা করছে, এগুলো পার্সেন্টেজে দেখে আসছি যে যার সাথে অফ যুক্ত হবে তার সাপেক্ষে পার্সেন্টেজের হিসাব করতে হবে। সেখানে বলা হচ্ছে যে হোয়াট পার্সেন্ট ইজ দ্য স্যালারি অফ সি মোর দেন দ্যাট অফ এ। তাহলে সি এর বেতন এ এর বেতনের সাপেক্ষে কত শতাংশ বেশি? কত শতাংশ বেশি? কি বলেন আপনারা? ৬৬, কেউ বলতেছে ৬৬.৬৬, কেউ বলতেছে যে ২২, ধুলায় অন্ধকার। তাহলে এর বেতনের সাপেক্ষে আমাকে দেখাইতে হবে যে এই সির বেতনটা কত শতাংশ বেশি। তাহলে এর বেতন এখানে কত? ১২০০ টাকা। সি আর এর বেতনের পার্থক্য কত? এই যে ২৪০০ টাকা। এই যে গুণন হচ্ছে কত? ১০০। ১২০০ এই ২৪০০-র ভিতরে দুইবার যাবে, ২ আর ১০০ গুণ করলে কত হয়ে যায়? এই যে ২০০% হয়ে যাবে। পরেরটাতে চলে যান, পরেরটাতে চলে যান। এখানে বলা হচ্ছে যে একটা স্কুলে বালক এবং বালিকাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে ৩:২, এবং বালকদের ২০% এবং বালিকাদের ২৫% যদি স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে কত শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ হোল্ডার নয়? খেয়াল করেন, আপনি আপনার প্রশ্নের ডিমান্ড অনুযায়ী এই সংখ্যাগুলোকে বৃদ্ধি করে লিখতে পারেন। অর্থাৎ এখানে বালক এবং বালিকার সংখ্যা দেওয়া আছে ৩:২। আপনি যদি এখন এখান থেকে ৩-এর ২০% আর ২-এর ২৫% বের করতে যান, ডেফিনেটলি আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, মানে দশমিক সংখ্যার ঝামেলায় পড়বেন। সো আমরা কি করব? এত ঝামেলা আমার দরকার নাই। আমি এই ৩ আর ২কে বড় করে লিখব। বালকের সংখ্যা ৩০০, বালিকার সংখ্যা কত? ২০০। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে বালকদের মধ্য থেকে ২০% হচ্ছে আমার স্কলারশিপ হোল্ডার। ২০% যদি স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে ৮০% স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে বালকের সংখ্যা হচ্ছে ৩০০। এই ৩০০-র ৮০% কত? ৩০০-র ৮০% মানে হচ্ছে ৪/৫। ৪/৫ কত হবে? আপনি বলবেন যে ২৪০ জন স্কলারশিপ পায়নি। বালিকা যারা আছে তাদের মধ্যে 25% হচ্ছে স্কলারশিপ পায়, তার মানে ৭৫% স্কলারশিপ পায় না। তাহলে ২০০-র ৭৫% মানে হচ্ছে ৩/৪ কত হবে? আপনি বলবেন যে ১৫০। এরা স্কলারশিপ পায় না। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস, মোট শিক্ষার্থীর, মোট শিক্ষার্থী আপনার কত? ৩০০ আর ২০০ মিলে ৫০০ হচ্ছে আমার মোট শিক্ষার্থী। এই ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কলারশিপ পাইল না কতজন? স্কলারশিপ পাইল না কতজন? এখানে বলতেছে যে বালকদের ২০০, বালিকাদের ১৫০, এরা স্কলারশিপ পায় নাই। অর্থাৎ ৩৯০ জন স্কলারশিপ পায়নি। তাহলে এই ৫০০-র মধ্যে যদি ৩৯০ স্কলারশিপ না পায়, এটা পার্সেন্টেজে কত? এটা দেখাইতে বলছে না? এটা পার্সেন্টেজে কত হবে এটা দেখাইতে বলতেছে। তাহলে দেখেন কত হচ্ছে উত্তর। ২ আর ২ কেটে দেন, থাকে হচ্ছে ৫। ৫ এই ৩৯০-এর মধ্যে কতবার যাবে? আপনি বলবেন যে ৫ ৩৯-এর ভিতরে যাবে ৭ বার। ৫ ৭ ৩৫, হাতে থাকে কত? ৪। ৪ আর ০-তে ৪০। ৫ এই ৪০-এর ভিতরে কতবার যাবে? ৮ বার যাবে। তার মানে এই যে 78% মানুষ আছে যারা স্কলারশিপ হোল্ডার নয়। পরেরটাতে চলে যান, ১২ নম্বর। দেখেন ১২ নম্বর প্রশ্নটা খেয়াল করেন, এটাও আইবিএর এমবিএর অ্যাডমিশন টেস্টের ম্যাথ, এবং লজিক কিভাবে কাজ করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ রেড অ্যান্ড ব্ল্যাক মার্বেলস ইন এ জার ইজ 3:5। বলতেছে যে একটা পাত্রের মধ্যে লাল এবং কালো কালারের মার্বেলের সংখ্যার অনুপাত কত?
3:5। ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেলস ইজ ইনক্রিজড বাই 20%, বলতেছে যে যদি লাল মার্বেলের সংখ্যা 20% বৃদ্ধি করা হয় অ্যান্ড দ্য নাম্বার অফ ব্ল্যাক মার্বেলস ইজ ইনক্রিজড বাই 5 ইউনিটস, এবং কালো মার্বেলের সংখ্যা যদি 5টা বৃদ্ধি করা হয়, দেন দ্য রেশিও অফ রেড অ্যান্ড ব্ল্যাক মার্বেলস রিমেইনস সেম, তাহলে লাল এবং কালো মার্বেলের সংখ্যার অনুপাত পূর্বের মতো একই থাকবে। হাউ মেনি রেড মার্বেলস ওয়ার ইন দ্য জার, তাহলে ওই পাত্রের মধ্যে লাল মার্বেল কতগুলা ছিল এটা বের করেন। খেয়াল করেন, প্রশ্নে আপনাকে বলতেছে যে লাল বৃদ্ধি করব কত, 20% লাল বৃদ্ধি করব, আর কালো কয়টা বৃদ্ধি করব, 5 ইউনিটস, মানে 5টা বৃদ্ধি করব। অর্থাৎ আগে কালো ছিল 5টা, আমি যদি আরো 5টা এখানে বৃদ্ধি করে দেই তাহলে কালো মার্বেলের সংখ্যা কত হবে, 10টা হবে। আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে জানি যে অনুপাতের রাশিগুলো সমান হারে কমে এবং সমান হারে বাড়ে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে যদি আমরা কালো মার্বেল নিয়ে একটু গবেষণা চালাই, কালো মার্বেলের সংখ্যা শুরুতে ছিল 5টা, তারপরে যখন 5 বৃদ্ধি করছি পরবর্তীতে কালো মার্বেলের সংখ্যা হয়ে গেছে কয়টা, 10টা। তার মানে কালো মার্বেল কয় গুণ বৃদ্ধি পাইছে, 2 গুণ বৃদ্ধি পাইছে। শুরুতে ছিল 5টা, এখন হয়েছে কয়টা, 10টা, তাহলে বৃদ্ধি পাইলো কয় গুণ, 2 গুণ। তাহলে এক মানে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে এই পূর্ব রাশিটাও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। তার মানে এই 3ও আপনার দ্বিগুণ হয়ে যাবে, 3 দ্বিগুণ হয়ে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই না? এবং প্রশ্নের সত্যতা আমি দেখাচ্ছি যে প্রশ্নের সত্যটা আমি স্যাটিসফাই করতে পারছি কিনা। প্রশ্নে বলা হচ্ছে যে এই বৃদ্ধির পরে লাল এবং কালো মার্বেলের সংখ্যার অনুপাত আগের মতো সেম থাকবে। তাহলে আমি যদি এই 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 পাবো, এই 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5 পাবো। তাহলে শুরুতেও লাল এবং কালো মার্বেলের অনুপাত ছিল 3:5, এই যে বৃদ্ধির পরেও লাল এবং কালো মার্বেলের অনুপাত কত, 3:5। অর্থাৎ প্রশ্নের সত্য আমি স্যাটিসফাই করতে পারছি। এখন এখানে লাল মার্বেল কয়টা বৃদ্ধি পাইল, আপনি বলবেন যে শুরুতে 3টা ছিল এখন 6টা হয়ে গেছে, তার মানে 3টা বৃদ্ধি পাইছে। কিন্তু প্রশ্নে বলতেছে যে লাল মার্বেল বৃদ্ধি পাবে কত, 20%। তো প্রশ্নের যেটা 20% বৃদ্ধি, আমাদের এখানে সেটা কয়টা বৃদ্ধি, 3টা বৃদ্ধি। তো 20% সমান সমান যদি 3 হয়, জিজ্ঞাসা করছে যে শুরুতে লাল মার্বেল কয়টা ছিল। পার্সেন্টেজ একটা কথা বলে আসছি যে যে কোনো জিনিস শুরুতে একদম ইনটেক অবস্থায় 100% থাকে। তার মানে শুরুতে লাল মার্বেল ছিল 100%, তো 20%-এর মান যদি 3 হয় তাহলে এই যে শুরুতে লাল মার্বেল ছিল 100%, এই 100% সমান সমান কত হবে, আপনি বলবেন যে 3 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 28-এর ভিতরে 5 বার, 3 আর 5-এ কত, 15। তার মানে শুরুতে এই লাল মার্বেলের সংখ্যা ছিল 15টা। ঠিক আছে, শুরুতে কয়টা ছিল, 15টা ছিল। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ কস্ট অফ 2 আর্টিকেলস ইজ 7:3। বলতেছে যে দুইটা জিনিসের ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 7:3। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ সোল্ড অ্যাট আ লস অফ 20%, প্রথমটা যদি 20% ক্ষতিতে বিক্রি করেন, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ সোল্ড অ্যাট আ গেইন অফ 40%, আর দ্বিতীয়টা যদি 40% লাভে বিক্রি করেন, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ গেইন অর লস, তাহলে আপনার মোটের উপরে
শতকরা কত লাভ হবে অথবা শতকরা কত ক্ষতি হবে, এটা একটু বের করে দেখা। তো আমি এখানে ধরে নিচ্ছি যে ভাই আমি দুইটা জিনিস কিনছি, একটা হচ্ছে ধরে নিলাম এ জিনিস আর একটা হচ্ছে বি জিনিস। তাহলে এই এ জিনিসেরটা আমি ধরে নিলাম যে এ জিনিসটা কিনছি আমি 700 টাকা দিয়ে, আর এই বি জিনিসটা কিনছি আমি 300 টাকা দিয়ে। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস। এখন বলা হচ্ছে যে প্রথম জিনিসটা আমি কি করছি, 20% ক্ষতিতে বিক্রি করছি। প্রথম জিনিসটা আমি কি করছি, 20% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে আমি যদি এখানে ধরে নেই যে ভাই 20% ক্ষতি, এগুলো আমরা পড়ে আসছি তাই না, যে ভাই 20% মানে 100-র উপরে যদি 100-র উপরে সরি 100-র উপরে যদি আমার 20 টাকা ক্ষতি হয়, 100-র উপরে যদি আমার 20 টাকা ক্ষতি হয়, তাহলে মানে জিনিসটা আমি 80 টাকায় বিক্রি করছি। সেখানে 20% ক্ষতি মানে কি, 100-র উপরে 20 টাকা ক্ষতি করে জিনিসটা 80% দামে বিক্রি করছি। তাহলে এই যে 700-র 80% কত, 700-র 80%, 80% মানে কত, 4/5 না, 4/5, কারণ 80%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 4/5। তাহলে 5 এই 700-র ভিতরে কতবার যাবে, আপনি বলবেন যে 140 বার। 140-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে, এই যে 560 হবে। এটা হচ্ছে আপনার সেলিং প্রাইস, ঠিক আছে। আবার এই যে যেই জিনিসটা আমি 300 টাকা দিয়ে কিনছি, সেটা বিক্রি করে আমার 40% লাভ হয়েছে। 40% লাভ হওয়া মানে কি, 100 টাকার জিনিস আমি 40 টাকা বেশি অর্থাৎ 140-এ বিক্রি করছি। সো 140% মানে কত, এই যে 7/5 না, তার মানে এই 300-র 7/5 কত, আপনি বলবেন যে 5/7 300, 60 কত হয়ে যাবে, 420 টাকা হয়ে যাবে। তাহলে মোটের ওপর আপনার লাভ বা ক্ষতি কি রকম হচ্ছে একটু খেয়াল করেন। এখানে আপনার টোটাল কস্ট প্রাইস কত, 700 আর 300 হচ্ছে 1000, এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস। টোটাল সেল প্রাইস কত, 0,854,9 980 টাকা সেল প্রাইস। তাহলে তো এখানে আপনার মোটের ওপরে ক্ষতি হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, আপনি বলবেন যে দুইটা জিনিস 1000 টাকা দিয়ে কিনছি, 980 টাকায় বিক্রি করছি, তার মানে 20 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি কার উপরে হয়, কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস কত, এই যে দুইটার 1000, তাহলে এটা পার্সেন্টেজে কত হবে, 2 শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, থাকবে কত, শুধু 2। তার মানে 2% আমার ক্ষতি হবে, 2% আমার ক্ষতি হয়ে যাবে। এই 2% উত্তর। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে যে সিটস ফর কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন এ ইউনিভার্সিটি আর ইন দ্য ratio of 7:5:8. There is planning to increase these seats by 50%, 40%, and 75% respectively. Find the ratio of increased seats. এখানে বলা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক মানে ট্রিপলির আসন সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5:8। তো এই আসন সংখ্যাগুলো যদি সিএসসির আসন সংখ্যা যদি 50% বৃদ্ধি করা হয়, মেকানিক্যালের আসন যদি 40% বৃদ্ধি করা হয় এবং ট্রিপলির আসন সংখ্যা যদি 75% বৃদ্ধি করা হয়, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আসনের অনুপাতটা কত হবে, অর্থাৎ বৃদ্ধি করার পরে যে আসনগুলো পাওয়া যাবে তাদের অনুপাতটা কত, এটা জিজ্ঞাসা করছে। সহজ জিনিস, আমরা প্রথমে দেখেন এই যে সিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে ট্রিপলি, তো এদের আসন সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, এই যে 7:5:8 দেওয়া আছে। সো এদেরকে আমরা একটু বাড়ায় লিখবো। বাড়ায় কত লিখতে পারি, 70, 50 এবং 80 লিখতে পারি। কারণ 7:5:8 যখন আমি এরকম 50, 40, 75 বাড়াইতে যাবো ঝামেলায় পড়তে পারি, এই জন্য আগে ভাগে একটু বাড়ায় নিলাম, আর বড় করে নিলাম যাতে আমার সমস্যা না হয়। এখন বলতেছে যে এটা তো আগে ছিল, এইটা হচ্ছে আগের সিট সংখ্যা। এখন বলতেছে যে সিএসসির আসন সংখ্যা 50% বাড়ান, তার মানে আগে 70 ছিল, 70-এর 50% মানে হচ্ছে 35, যদি আমি বাড়াইয়া দিই তাহলে এখন আসন কয়টা হবে, 105টা হবে। তারপরে বলতেছে যে মেকানিক্যালের 40% বাড়ান, 40%, 50-এর 40% কত, 40% মানে হচ্ছে 2/5,
তার মানে হচ্ছে 10 × 20টা আসন বাড়াইতে বলতেছে। সো 50-এর জায়গায় যদি 20টা বাড়ায় দেয় তাহলে আসন সংখ্যা কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। এরপরে বলতেছে যে ট্রিপলির আসন আগে 80টা ছিল, এখন 75% বাড়ায় দেন। 75% মানে কত? এই যে 3/4, তার মানে এখন কয়টা বাড়াবো? 3 × 20 = 60টা বাড়াবো। আগে 80 ছিল, এখন 60টা বাড়ায় 140 করব। এটা হচ্ছে আপনার নতুন আসন সংখ্যা। তো বলতেছে যে এই যে বৃদ্ধি করার পরে যেই নতুন আসন পাইলেন, বৃদ্ধি করার পরে যেই নতুন আসন সংখ্যাগুলো আমরা পেলাম, এই নতুন আসন সংখ্যার অনুপাতটা কত, এইটা আমাদের বের করতে হবে। তাহলে নতুন আসন সংখ্যার অনুপাত কত হবে? আপনি বলবেন যে ভাই সবগুলাকে 7 দিয়ে ভাগ করে দেন। 7 দিয়ে ভাগ করা যায়, বা 35 দিয়ে ভাগ করা যায়। 35 105-এর ভিতরে যাবে 3 বার, 35 70-এর ভিতরে যাবে 2 বার, 35 140-এর ভিতরে যাবে 4 বার। তার মানে বৃদ্ধি প্রাপ্তির পরে এই সিএসি, মেকানিক্যাল এবং ট্রিপলি, এই 3টা ডিপার্টমেন্টের আসন সংখ্যার অনুপাত কত হবে? এই যে 3:2:4 হয়ে যাবে। আসেন 15-তে চলে যান। দেখেন এই ক্যালকুলেশনটা আমরা গত ক্লাসে শিখছি। এই যে 15 নাম্বার যেটা, এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা গত ক্লাসেই বোধহয় শিখছি, গত ক্লাসে অথবা সিম্পল ইন্টারেস্টের ক্লাসে এই ক্যালকুলেশনটা শিখে আসছি যে এগুলা কিভাবে বের করতে হবে। এখানে কি বলা হচ্ছে যে ইফ 2a = 3b = 4c, দেন a অনুপাত b অনুপাত c কত? ভাই সহজ হিসাব, আপনাকে এখানে এ বি সি এই 3টার অনুপাত বের করতে বলছে। আমি কি বলছি যে যখন যারটা বের করব তারটা বাদ দিয়ে বাকি 2টা গুণ করে দিব। এরটা বের করার জন্য এই 3 আর 4-কে গুণ করব, 3 আর 4-কে গুণ করে দিব। বিটটা যখন বের করব তখন 2 আর 4-কে গুণ করে দিব, ঠিক আছে। সিটটা যখন বের করব তখন 2 আর 3-কে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে 3 4 12, 4 2 8, 3 2 6, 2 দিয়ে ভাগ করে দিলে 6 4 3, এটাই হচ্ছে এবিসির অনুপাত। পরেরটাতে চলে যান 16 নাম্বার। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল 2021 সালে, 16 নাম্বারটা। এখানে বলা হচ্ছে যে ইফ ম্যারি হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ কুরি হ্যাজ। বলতেছে যে কুরির কাছে যত টাকা আছে ম্যারির কাছে আছে তার দ্বিগুণ টাকা। তাহলে আমি যদি ধরি যে ম্যারি আর কুরির কাছে থাকা টাকার অনুপাত কত, প্রশ্নে বলে দিচ্ছে কুরির কাছে যা আছে ম্যারির কাছে থাকবে তার দ্বিগুণ। আমি যদি বলি যে কুরির কাছে আছে 1 টাকা, তাহলে ম্যারির কাছে থাকবে কত? এই যে 2 টাকা। তারপর বলতেছে যে হু হ্যাজ, এখানে এই হু রিলেটিভ প্রোনাউন দ্বারা এই কুরিকে বোঝানো হচ্ছে যে কুরি হ্যাজ 3 টাইমস অ্যাজ মাচ মানি অ্যাজ সানি হ্যাজ। বলতেছে যে সানির কাছে যা আছে কুরির কাছে আছে তার 3 গুণ। তাহলে এই যে কুরি ইস টু সানি কত, সানির কাছে যদি 1 টাকা থাকে তাহলে কুরির কাছে থাকবে কত? 3 গুণ, অর্থাৎ 3 টাকা থাকবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ মানি সানি হ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মানি ম্যারি হ্যাজ। তাহলে সানির কাছে থাকা টাকার অনুপাত এবং ম্যারির কাছে থাকা টাকার অনুপাতের মানে অনুপাতটা কত হবে। অর্থাৎ এখানে এই যে সানি ইস টু ম্যারি, এইটা কত, এটা বের করা লাগবে। তো শেষে কে আছে? সানি। সানিরটা বের করার জন্য আমরা কি করব? এই যে এগুলো আমরা পড়ে আসছি বারবার, সানিরটা আছে শেষে, সানিরটা বের করার জন্য কি করব?
দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দিব, এক আর এক গুণ করলে এক পাওয়া যায়। প্রথমে কি আছে ম্যারি, ম্যারিটটা বের করার জন্য কি করব, এই যে প্রথম সারির এই দুইটাকে গুণ করে দিব, 2 আর 3 গুণ করলে কত পাওয়া যাবে 6। তার মানে সানি ইস টু ম্যারি কত 1:6। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলতেছে যে ইফ 20% অফ এ ইকুয়াল টু 30% অফ বি ইকুয়াল টু 1/6 অফ সি, দেন এ অনুপাত বি অনুপাত সি ইজ হোয়াট। দেখেন এখানে আমরা এগুলা পড়ে আসছি পার্সেন্টেজে। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/10, আর এখানে তো এটা দেওয়া আছে 1/6c, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ভাইয়া এটা হচ্ছে a/5, এটা হচ্ছে 3b/10, আর এটা হচ্ছে c/6। এখন আপনি বলবেন যে এ বি সির অনুপাত কিভাবে বের করব? ভাই ফ্র্যাকশনকে যদি উঠায় দিতে চান তাহলে লসাগু করতে হবে। ফ্র্যাকশনকে যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমাকে লসাগু করতে হবে। আপনি বলবেন যে কার লসাগু? এই যে ফ্র্যাকশনগুলো দেখতে পাচ্ছি এদের যে ডিনোমিনেটরগুলো আছে, এই যে 5, 10, 6, এদের লসাগু করতে হবে। তো 5, 10, 6 এর লসাগু হচ্ছে 30, এটা আমরা সবাই জানি। এই যে 5, 10, 6 এর লসাগু 30, এই 30টাকে আমরা প্রত্যেকটার সাথে গুণ করে দিব। প্রত্যেকটার সাথে আমরা কি করব? 30কে গুণ করে দিব। এটার সাথে আমরা 30কে গুণ করে দিব, ঠিক আছে? গুণ করে দিলে এগুলো লসাগু মানে ফ্র্যাকশন মুক্ত হয়ে যাবে। তাহলে দেখেন এটা হয়ে যাবে কত 6a, এটা হয়ে যাবে কত 3 3 9b, এটা হয়ে যাবে কত 5 6 30, অর্থাৎ 5c হয়ে যাবে। তো কিছুক্ষণ আগেই তো এই ফরমেশন আমরা করে আসছি যে এই ফরমেশন থাকলে এ বি সির অনুপাত কিভাবে বের করব? এরটা বের করার জন্য আমরা 9 আর 5 গুণ করে দিব, অর্থাৎ 9 5 45। বিটটা বের করার জন্য 6 আর 5 গুণ করে দিব, 5 6 30। সিটটা বের করার জন্য 6 আর 9 গুণ করে দিব, 6 9 কত 54। তো আপনি বলবেন যে এদেরকে কি আর ভাগ করা যাবে? হ্যাঁ যাবে। 3 দিয়ে যদি দেই, 3 15 45, 3 10 30, 3 18 54, আর এমন কোনো সংখ্যা নাই যে এদেরকে ছোট করা যায়। তার মানে হচ্ছে এ বি সি এই তিনটার অনুপাত হচ্ছে 15:10:18। পরেরটাতে চলে যান, 18 নম্বর। 18 নম্বরে কি বলতেছে যে এ সেলসম্যান ইউজুয়ালি মেক্স 45% অন এভরি টিভি হি সেলস। বলতেছে যে একজন বিক্রয় কর্মী প্রত্যেকটা টিভি বিক্রি করে 45% মুনাফা করে। ডিউরিং এ সেল, একটা ছাড়ের সময়, হি রিডিউসড হিজ মার্জিন অফ প্রফিট টু 40%। বলতেছে যে একটা ছাড়ের সময় সে তার লভ্যাংশটাকে 45 থেকে 40% করলো। অর্থাৎ আগে একটা টিভি বিক্রি করে 45 টাকা লাভ করতো, এখন সে সেখানে 40 টাকা লাভ করবে। অ্যান্ড হিজ সেলস ইনক্রিজড বাই 10%। এই যে লাভ কম করতেছে এইটার কারণে তার বিক্রি 10% বেড়ে গেছে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ হিজ নিউ প্রফিট টু হিজ ইউজুয়াল প্রফিট। তাহলে তার নতুন লাভ এবং পুরাতন লাভের অনুপাতটা কত, এটা বের করেন। সহজ জিনিস। এখানে আগে বোঝেন যে এই যে 10% ইনক্রিজ, 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? আপনি বলবেন যে 1/10। সো 10% ইনক্রিজ হওয়া মানে 10-এর উপরে 1 বেশি হওয়া। অর্থাৎ এখানে দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে
আগের সিচুয়েশন, আর একটা হচ্ছে পরের সিচুয়েশন। অর্থাৎ আগে যদি আপনার 10টা টিভি বিক্রি হইতো, এখন টিভি বিক্রি হবে 10% বেশি, মানে হচ্ছে 10-এর উপরে 1 বেশি, অর্থাৎ 11টা টিভি বিক্রি হবে এখন। আগে যদি 10টা টিভি বিক্রি হইতো, এখন কয়টা হবে? 11টা হবে। বলতেছে যে আগে প্রত্যেকটা টিভি বিক্রি করে 45% প্রফিট করতো। তার মানে ধরেই নেন যে এই 10টা টিভির প্রত্যেকটা টিভি বিক্রি করলে মানে সে 45 টাকা করে লাভ করতো প্রত্যেকটা টিভিতে। তো ছাড়ের সময় সে কি করছে, এই 45% লাভ থেকে 40%-এ নিয়ে আসছে। অর্থাৎ এখন একটা টিভি বিক্রি করে সে 40 টাকা লাভ করে। তাহলে 11টা টিভি বিক্রি করে সে কত লাভ করবে? এই যে 11 × 40, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করেন, 45 × 10 450, 4 × 11 44, অর্থাৎ 440। এই শূন্য আর এই শূন্য কেটে দিলে এই যে নতুন লাভ আর পুরাতন লাভের যে অনুপাত, এটা হবে কত? 44:45 হবে। যে নতুন লভ্যাংশ এবং পুরাতন লভ্যাংশের যে অনুপাতটা, সেটা হচ্ছে 44:45। এই 44:45 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলতেছে যে দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস অ্যান্ড 5 অ্যাপলস ইজ ইকুয়াল টু দ্য কস্ট অফ 7 ম্যাঙ্গোস অ্যান্ড 8 অ্যাপলস, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য কস্ট অফ 1 ম্যাঙ্গো অ্যান্ড দ্য কস্ট অফ 1 অ্যাপল। এটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারে আসছিল 2023 সালে। এখানে বলা হচ্ছে যে 9টা আম এবং 5টা আপেলের ক্রয় মূল্য 7টা আম এবং 8টা আপেলের ক্রয় মূল্যের সমান। তাহলে একটা আম এবং একটা আপেলের ক্রয় মূল্য কত, এটা বের করেন। আমি ধরেই নিচ্ছি যে একটা আমের ক্রয় মূল্য যদি x টাকা হয় এবং একটা আপেলের ক্রয় মূল্য যদি y টাকা হয়, তাহলে এই যে 9টা আমের ক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে 9x টাকা। একটা আপেলের ক্রয় মূল্য যদি y টাকা হয়, 5টার ক্রয় মূল্য কত? আপনি বলবেন যে 5y টাকা, ইজ ইকুয়াল টু সমান 7টা আমের ক্রয় মূল্য, একটার দাম x টাকা হলে 7টার দাম হচ্ছে 7x টাকা, একটার দাম y টাকা হলে 8টা আপেলের দাম কত? এই যে 8y টাকা। তাহলে 9x থেকে 7x বাদ দিলে 2x, 8y থেকে 5y বাদ দিলে 3y। তাহলে এখান থেকে আমাকে জিজ্ঞাসা করছে যে একটা আম এবং একটা আপেলের ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে এই যে x অনুপাত y সমান সমান কত? এই যে 3:2। পরেরটাতে চলে যান, 20 নম্বর। দেখেন 20-এ কি বলতেছে যে ফর এনি টু নাম্বারস, যে কোনো দুইটা সংখ্যা m আর n, এবং এখানে বলা হচ্ছে যে m+n অনুপাত m-n অনুপাত mn ইকুয়াল টু কত? 7:1:60। ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/m অনুপাত 1/n। তার মানে আমাকে যদি এই যে 1/m আর হচ্ছে 1/n এর মান বের করতে হয়, তাহলে সবার প্রথমে যেই মানটা দরকার সেটা হচ্ছে m এবং n, এই দুইটার মান কত। আমরা বিভিন্ন সময় পড়ে আসছি না এই বিষয়গুলা, যে দুইটা সংখ্যার সমষ্টি এত, দুইটা সংখ্যার পার্থক্য এত। দেখেন এখানে m আর n দুইটা সংখ্যা, এবং এই দুইটা সংখ্যার সমষ্টি কত বলতেছে? 7 বলতেছে। এবং m আর n দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার পার্থক্য কত বলতেছে? 1 বলতেছে। তাহলে এখানে বড় সংখ্যাকে m বড়,
তাহলে এখান থেকে যদি আমরা এম এর ভ্যালু বের করতে চাই কিভাবে বের করতে পারবো? এগুলো আপনারা সবাই বিসিএস দেন, জানেন যে ভাই বড়টা বের করতে গেলে এই যে দুইটা সংখ্যার সমষ্টি সাতের সাথে দুইটা সংখ্যার যে পার্থক্য আছে এক, এইটাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে বড় সংখ্যাটা বের হবে। তাহলে ছোট সংখ্যাটা কত? আপনি বলবেন যে এই যে দুইটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 7, এখান থেকে দুইটা সংখ্যার যে পার্থক্য দেওয়া আছে 1, এইটাকে বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। তার মানে এম এর মান 4, এন এর মান 3। তো প্রশ্ন বলতেছে যে 1/m অনুপাত 1/n কত? তাহলে 1/4 অনুপাত 1/3 কত হবে? 1/3 কত হবে? আপনি বলবেন যে আর গুণ করে দেন। 3-এর সাথে 1 গুণ করলে কত হবে? 3। 4-এর সাথে 1 গুণ করলে কত হবে? 4। এটা হচ্ছে মূলত যে প্রোডাক্ট অফ এক্সট্রিম আর হচ্ছে প্রোডাক্ট অফ মিন। 3-এর সাথে 1 গুণ করলে 3, 4-এর সাথে 1 গুণ করলে 4। তার মানে 1/m অনুপাত 1/n এর অনুপাতটা কত হবে? 3:4 হয়ে যাবে। ঠিক আছে? বা ওই যে যেটা কিছুক্ষণ আগে শিখাইছি, আপনার কাছে যদি এগুলো কঠিন লাগে, আপনি যদি না বোঝেন, কিচ্ছু করা লাগবে না। 3 আর 4-এর লসাগু করবেন 12, এইটার সাথে 12কে গুণ করে দিবেন, এইটার সাথে 12কে গুণ করে দিবেন। 4 এই 12-র ভিতরে 3 বার যাবে, 3 এই 12-র ভিতরে 4 বার যাবে, এই যে 3:4 বের হয়ে আসবে। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 21 নম্বর। দেখেন 21-এ কি বলতেছে? ইফ এক্স ইজ 2/5 অফ ওয়াই। পার্সেন্টেজে কি বলছিলাম? যে অফ প্রিপোজিশন যার সঙ্গে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়? নিচে। খেয়াল করে দেখেন, অফ প্রিপোজিশন যার সঙ্গে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়? নিচে। তাহলে এখানে অফ প্রিপোজিশন যুক্ত আছে ওয়াই এর সাথে, তার মানে এই ভগ্নাংশে ওয়াই এর অবস্থান হবে কি? নিচে। তাহলে আমি বলতেই পারি যে এক্স অনুপাত ওয়াই সমান সমান কত? এই যে 2:5। তারপরে বলতেছে যে ওয়াই ইজ 5/7 অফ জেড। তার মানে এখানে এই যে ওয়াই অনুপাত জেড কত হবে? এই যে 5:7 হবে। তো জিজ্ঞাসা করছে যে জেড অনুপাত এক্স কত? তো এটা খুবই সহজ, যে জেড অনুপাত এক্স এর মান বের করব কিভাবে? জেড আছে কোথায়? শেষে। শেষেরটা বের করার জন্য এই যে দ্বিতীয় সারির দুইটাকে গুণ করে দিব। 5 × 7 কত? 35। এক্স আছে কোথায়? প্রথমে। প্রথমেরটা বের করার জন্য কি করব? এই প্রথম সারির দুইটাকে গুণ করে দিব। 5 আর 2 গুণ করলে কত? 10। ঠিক আছে? আমরা এদেরকে ছোট করে লিখতে পারি 5 × 7 = 35, 5 × 2 = 10। তার মানে জেড আর এক্স এর ভ্যালু কত? 7:2। পরেরটাতে চলে যান, 22 নম্বর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে দেওয়া আছে 0.25, এই 0.25 এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলেন? 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি যে 3/10। এই 0.25 এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে? 1/5। এটা তো আমার দেওয়াই আছে। আপনাদের কাছে প্রশ্ন, 0.25 এর পার্সেন্টেজ ভ্যালু এবং ফ্র্যাকশনাল ভ্যালু কত বলেন? বলেন 0.25 সমান সমান কত লিখতে পারি? যে পরীক্ষা চান না, মনে করেন পরীক্ষা, বলেন উত্তর দেন।
বলেন, এত সময় লাগালে হবে? পার্সেন্টেজ করলাম, প্রফিট লস করলাম, সিম্পল ইন্টারেস্ট করলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট করলাম। কি পারবেন না? আচ্ছা আচ্ছা, দুই চার পাঁচজন উত্তর দিছে, দেখছেন? এই যে পরীক্ষা নিলে তাইলে কি হবে, পরীক্ষা নিলে চার পাঁচজনই প্রশ্নের উত্তর দিবে। বুঝতে পারছেন যে 1/4, ঠিক আছে, 0.25-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 1/4b। তাহলে কিছুক্ষণ আগে আমরা এগুলো করে আসছি না, করে আসছি। তাহলে এখান থেকে এই যে আমরা পাচ্ছি কত, 3a/10। তারপরে এখান থেকে আমরা পাচ্ছি কত, b/4। তারপরে এখান থেকে আমরা পাচ্ছি কত, c/5। ফ্র্যাকশনকে তুলব কিভাবে, লসাগু করব। 10 4 5-এর লসাগু কত, আপনি বলবেন যে 20। এই যে লসাগুটাকে প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে গুণ করে দেন, তাহলে এখান থেকে ফ্র্যাকশন উঠে যাবে। 10 দুগুণ 20, 3 দুগুণ 6a, 4 5 20। তাহলে এখানে কত হয়ে যাবে, 5b। 5 4 20, এখানে কত হয়ে যাবে, 4c। তাহলে এখান থেকে এখন আমি ইজিলি বের করতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি কত। এরটা যখন বের করব 5 আর 4 গুণ করে দিব 20, বিটটা যখন বের করব 6 আর 4 গুণ করে দিব 24, সিটটা যখন বের করব 5 আর 6 গুণ করে দিব 30। এদেরকে 2 দিয়ে ভাগ করে আরেকটু ছোট করা যায়। 10 দুগুণ 20, 12 দুগুণ 24 এবং 15 দুগুণ 30, অর্থাৎ 10 12 15। আর কি ছোট করা যাবে? 2 দিয়ে না, আর যাবে না। এই 10 12 15-ই উত্তর হবে। এই 10 12 15-ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর তো ছোট করা যাবে না, 2 দিয়ে 5 6 15-কে যাবে না, 3 দিয়ে আবার ওইটাকে যাবে না, ঠিক আছে? 10 12 15-ই হবে। পরেরটাতে চলে যান, 23 নাম্বার। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইফ 1/5 অনুপাত 1/n ইকুয়াল টু 1/n অনুপাত 1/1.25, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। অর্থাৎ এই ইকুয়েশনটা সলভ করে আমাকে n এর মানটা বের করা লাগবে, যে n এর মান কত এটা বের করো। তাহলে কিছুক্ষণ আগেই বলছি যে n এর সাথে এই 1কে গুণ করে দিলে n পাবো, ঠিক আছে? n এর সাথে 1কে গুণ করে দিলে n পাবো, 5-এর সাথে 1কে গুণ করে দিলে 5 পাবো, সমান 1.25-এর সাথে 1কে গুণ করে দিলে 1.25 পেয়ে যাব। n এর সাথে এই 1কে গুণ করে দিলে n পেয়ে যাব। এবং সেখানে কি বলছিলাম যে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিন। তার মানে এই যে এই n, মানে দুই পাশের দুই n, এই দুইটাকে গুণ করতে হবে, এদেরকে বলে প্রোডাক্ট অফ এক্সট্রিম, মানে একদম ধারের দুইটাকে গুণ। n আর n গুণ করলে কত হবে, n স্কোয়ার হয়ে যাবে, সমান প্রোডাক্ট অফ মিন, মানে মাঝখানের এই দুইটাকে গুণ করে দিতে হবে। 5-এর সাথে 125 গুণ করলে 625 পাওয়া যাবে, এক ঘর পরে দশমিক আছে, এই যে দশমিক দিয়ে দিলাম, 6.25। এখন আমাকে বের করা লাগবে n সমান সমান কত, এই যে √6.25। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা জানি যে 625-এর উপরে স্কোয়ার রুট করলে 25 পাওয়া যায়, এক ঘর পরে দশমিক আছে, এই যে এক ঘর পরে দশমিক দিয়ে দিব। তার মানে n সমান সমান কত হয়ে যাবে, 2.5 হয়ে যাবে। এই যে n এর ভ্যালু কত, আড়াই হবে, 2.5।
পরেরটাতে চলে যান 24। এটা বাংলাদেশ ব্যাংকের রেডিতে আসছিল 2022 সালে, এই 24 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানে কি বলতেছে যে এ অনুপাত বি সমান সমান 4:7, বি অনুপাত সি সমান সমান 5:6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত? খেয়াল করেন, খুব ইজি জিনিস, এইগুলো আমরা কিছুক্ষণ আগেই করে আসছি। কি বলতেছে যে এ অনুপাত বি অনুপাত সি কত? এ আছে প্রথমে, প্রথমেরটা বের করার জন্য প্রথম সারি 2টা গুণ, 4×5 কত? 20। সি আছে শেষে, শেষেরটা বের করার জন্য এই দ্বিতীয় সারির 2টা গুণ, 6×7 কত? 42। আমরা জানি যে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে, তো এটা 7 গুণ বৃদ্ধি হয়ে যদি 42 হয়, তাহলে পূর্ব রাশিটাও 7 গুণ বৃদ্ধি হয়ে কত হবে? 5×7 35 হয়ে যাবে। তাহলে এই যে এ অনুপাত বি অনুপাত সি কত? 20:35:42। লাস্ট ম্যাথ দেখেন আজকের 25 নম্বর। সেম প্রশ্ন, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে দিছে। এটা কম্বাইন্ড ব্যাংকের ক্যাশ অফিসার আসছিল 2022 সালে। ঠিক আছে, কম্বাইন্ড ব্যাংকের ক্যাশ অফিসার আসছিল এই 25 নম্বর 2022 সালে, মানে একই জিনিসই, ওখানে একটা সংখ্যা আর এখানে আরেকটা সংখ্যা দিছে, তাছাড়া কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখানেও বলা হচ্ছে যে এ অনুপাত বি সমান সমান হচ্ছে 1:3, আবার বি অনুপাত সি সমান সমান হচ্ছে 5:7। আমাকে বলতেছে যে এ অনুপাত বি অনুপাত সি কত? এ আছে প্রথমে, প্রথম সারির 2টা গুণ, 5×5। সি আছে শেষে, দ্বিতীয় সারির 2টা গুণ, 3×7 কত? 21। এইটা যদি 3 গুণ হয়ে 21 হয়, তাহলে এই যে পূর্ব রাশিটাও 3 গুণ হয়ে কত হবে? 15 হবে। তার মানে এই যে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত? 5:15:21। আমরা আর একটা ক্লাস করব রেশিও প্রপোর্শনের উপরে কালকে। ঠিক আছে, আজকে তো মানে বেসিক, এখন আর বেসিক বেসিক আপনাদের যা হওয়ার সেটা লাস্ট 8টা ক্লাসে হয়ে গেছে। আর বেসিক লাগবে না, যথেষ্ট কনসেপ্ট এবং লজিক যা শেখার তা আমরা শিখে ফেলছি। এখন যেটাই সলভ করব সেটাই পরিচিত মনে হবে। ঠিক আছে, সো আর একটা ক্লাস করব আমরা রেশিও প্রপোর্শনের উপর, তাহলে রেশিও প্রপোর্শনটা আমাদের ভালোভাবে শেষ হবে। আমি কিন্তু বারবার বলতেছি যে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর। শুধুমাত্র 10টা 12টা ম্যাথ যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? আমি ক্লাসে 25টা ম্যাথ করেছি, আপনার বাসায় বসে 75টা করতে হবে। তাহলে 75 আর 25 মিলে হবে 100টা। ঠিক আছে, প্র্যাকটিসটা এক্সট্রিম লেভেলে না নিয়ে গেলে আউটপুট ভালো আসবে না। বোঝা গেছে ভাই? বিষয়গুলো বুঝতে পারছেন? দেখেন, বিস্তারিত বলতে এগুলো আমি ধরে নিচ্ছি আপনারা জানেন, কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, এ অনুপাত বি সমান সমান কত? 1:3। বি অনুপাত সি সমান সমান কত? 5:7। এগুলো নিয়ে এর আগেও কথাবার্তা বলছি। ঠিক আছে, এখানে আমার কি, এখানেও বি আছে, এখানেও বি আছে, সো বিটাকে সমান করতে হবে। সো বিটাকে সমান করার জন্য কি করব? এই যে নিচের বির মান কত দেয়া আছে? 5। এই 5 দিয়ে এদেরকে গুণ করে দেই, আর ওপরের বির মান কত দেয়া আছে? 3। এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করে দিই। তাহলে এখানে কত হবে? 5×5, 3×5=15, 3×5=15, 3×7 কত? 21। এখন আপনি বের করতে পারতেছেন না যে এ বি সি কত? এই যে এর মান হচ্ছে 5, বির মান এখানেও 15, এখানেও 15, তার মানে বির মান 15 হবে। সির মান কত? এই যে 21, তাহলে 5×15=21 হবে না? ঠিক আছে, তো এটা তো মানে আমরা স্কুলে করে আসছি।
আপনিও স্কুলে করছেন, আমরা যখন স্কুলে করছি আপনিও স্কুলে করছেন এটা, এই নিয়মটা। কিন্তু এখন তো এইভাবে করতে গেলে আপনি সময় কুলাইতে পারবেন না। আপনার যদি দুইটা এই ধরনের ম্যাথ দেয়, দুইটা এভাবে করতে গেলে 2 মিনিট সময় নষ্ট হবে। এই জন্য আমরা কি বলতেছি, বারবার একটা কথা বলতেছি, যে অনুপাতের পূর্ব রাশি যতগুণ বৃদ্ধি পাবে উত্তর রাশি ততগুণ বৃদ্ধি পাবে, আবার উত্তর রাশি যতগুণ বৃদ্ধি পাবে পূর্ব রাশিও ঠিক ততগুণ বৃদ্ধি পাবে। এখানে আমরা কি করছি, এই যে এ অনুপাত বি সমান সমান 1:3 লিখছি, বি অনুপাত সি সমান সমান 5:7। আমাদেরকে বলতেছে যে এ বি সি কত। আমরা এখানে একটু কৌশলী হব, অনার্স মাস্টার্স পাস করা ছেলে পেলে আমরা কৌশলী হব। কৌশলটা কি, প্রথমে কি আছে এ, এরটা বের করার জন্য এই যে প্রথম সারির যে দুইটা সংখ্যা 1 আর 5, এই দুইটাকে গুণ করব। 1 আর 5 গুণ করলে কত পাওয়া যাবে, 5 পাওয়া যাবে। তারপরে শেষে কে আছে সি, সিটটা বের করার জন্য কি করব, এই যে দ্বিতীয় সারির দুইটাকে গুণ করব। দ্বিতীয় সারিতে কে আছে 3 আর 7 আছে, 3 আর 7 গুণ করলে কত পাওয়া যায়, 21 পাওয়া যায়। এখন খেয়াল করেন, সির মান এখানে 7 এখানে 21, তার মানে এই 7 3 গুণ হয়ে কত হয়ে গেছে, 21 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অনুপাতের উত্তর রাশি, আর এই 5 হচ্ছে অনুপাতের পূর্ব রাশি। অনুপাতের উত্তর রাশি যদি 3 গুণ হয়, তাহলে এই যে পূর্ব রাশি এই 5, এটাও 3 গুণ হবে, এটা 3 গুণ হয়ে কত হবে, 15 হবে। তো এই 5 কার মান, বীর মান, তার মানে বীর এখানে কত লিখতে পারি, 15 লিখতে পারি। বোঝা গেছে, বুঝতে পারছেন? দেখেন সবার এসএমএস তো আসলে আমরা ওইভাবে চেক করি না, বা চেক করা সম্ভব হয় না। চেক করি না মানে চেক করা সম্ভব হয় না। আমাদের স্টুডেন্ট বেশি, ব্যাচ বেশি, আমরা যদি স্টুডেন্টদের মেসেজ চেক করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের দরকার। শুধু চেক করলে হবে না, সেগুলোর আবার রিপ্লাই দিতে হবে, ঠিক আছে? যদিও আমাদের মানে আইডি দেখার জন্য আলাদা লোক আছে, কিন্তু এত বেশি এসএমএস, সবার এসএমএস যেরকম দেখাও হয় না, সবার এসএমএস এর রিপ্লাই করাও সম্ভব হয় না, ঠিক আছে? লোক রেখেও আমরা এটা পারি না, এটা আসলে সম্ভব না। কারণ দিনে ম্যাক মানে যদি আমি একদম মিনিমাম বলি, মিনিমাম মিনিমাম 150 জন মানুষ এসএমএস দিবে, মিনিমাম 150। তাহলে বোঝেন 150 জন মানুষকে যদি আমি রিপ্লাই করতে চাই, তাহলে তার সঙ্গে আরো 2-4 মিনিট ধরে কথা বলতে হবে। তো 150 জন মানুষকে যদি আমি প্রত্যেকদিন 4 মিনিট 5 মিনিট করে সময় দিই, তাহলে হিসাব আছে আমি আমার কাজ করব কখন? তো সবার এসএমএস এর আমরা ওরকম রিপ্লাই দিই না, বা রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। এই জন্য আমি প্রথম দিনই বলছি, এটার জন্য আমরা খুবই সরি, খুবই সরি। কারণ যখন আমরা সময় পাই, যখন আমরা দেখি, তখন আমরা রিপ্লাই করি। তাছাড়া আসলে রিপ্লাই করা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। এগুলো নিয়ে অবশ্যই মন খারাপ করা যাবে না, কারণ আমার জায়গায় আপনি থাকলে আপনিও সেম সিচুয়েশনে ফেস করতেন। বোঝা গেছে? 1-150 জন মানুষের মেসেজে রিপ্লাই করা আসলে লোক রেখেও সম্ভব হয় না। বোঝা গেছে? কারণ ওই যে রিপ্লাই করবে, দেখা যাচ্ছে যে আমি নাই, হয়তো অন্য একজন রিপ্লাই করতেছে, তখন এমন একটা বিষয় জিজ্ঞাসা করছে না, ও জানে না, ও তখন আমাকে ফোন করে, ভাই এইটা জিজ্ঞাসা কি বলবো এখন। তার মানে কি, আপনার সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে গেলে ও আগে আগে আমার সঙ্গে আগে কথা বলতে হয়, যে জেনে নিতে হয় যে এখন কি বলবে। ঠিক আছে, অনেক কমপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।